সুপ্রভাত। আজকে শুক্রবার, বৃষ্টি হচ্ছে আজকেও বাইরে। এখন সকাল 9টা। একটু পরেই হাড্ডাহাড্ডি অফিস শুরু হয়ে যাবে, আরেকটা ব্যস্ত অফিস দিন। তবে আমার সহযাত্রী সহকর্মীদের একটা বড় অংশ নিশ্চয়ই শুক্রবারের এই উইকেন্ডের সকালে ইলশেগুড়ি বৃষ্টিতে কাঁথা মুড়ি দিয়ে আরাম করে ঘুমাচ্ছেন। তো তাদের কাছে মনে হতে পারে এই লোক কী বলে, একটু পরেই অফিস শুরু হবে। যা হোক, একটু পরে আমার অফিস শুরু হবে, আর একটু পরে আপনাদের হ্যাপি উইকেন্ড শুরু হবে। আজকে একটা, দুটো, তিনটা, চারটা জিনিস নিয়ে ছোট্ট করে কথা বলি। প্রথমটা হচ্ছে, একটা লেখা পড়ছিলাম। এক ভদ্রলোক বেশ গ্রিভেন্স নিয়েই, ক্ষোভ নিয়েই বলেছেন যে এমপ্লয়াররা, ইন্টারভিউয়াররা এই যে এত এত কোয়ালিটি নিয়ে কথা বলেন, মানুষের যোগ্যতাহীনতা নিয়ে কথা বলেন, প্রার্থীদের যোগ্যতার ঘাটতি নিয়ে এত এত লেখেন, তো ওনারা কি মনে করেন যে দেশের যোগ্য লোকের অভাব পড়েছে? দেশে কি যোগ্য লোক নেই? আর বেশি একটু ঝাঁজের সঙ্গে ভদ্রলোকের নিশ্চয়ই অনেক লজিক্যাল গ্রিভেন্স আছে। তো ওনার প্রশ্নটা হচ্ছে যে দেশে কি আসলে যোগ্য লোক নেই? ওনারা এরকম যে লেখেন, বলেন, আর যোগ্যতাটা আসলে কী, কীরকম যোগ্যতা ওনারা খুঁজছেন যেটা না পেয়ে এত হতাশ? প্রথমত, আমি ওনার গ্রিভেন্সের সাথে একমত এবং সম্মান রেখেই বলছি। অবশ্যই দেশের সবাই অযোগ্য সেটি নন, সবাই যোগ্য সেটি তো হওয়া সম্ভবই না। তবে আমাদের দেশে এমপ্লয়াররা, আমাদের যেই প্রাইভেট জব সেক্টর, সেখানকার যেই প্যাটার্ন, নেচার, ডিমান্ড, তার সাথে কমপ্লাই করা এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণ, আমি বলবো যে কমপ্লাই করে, এ ধরনের যোগ্যতা সম্পন্ন লোকের ঘাটতি আছে। আমি বলছি না আমাদের মানুষেরা অযোগ্য, অদক্ষ। আমি বলছি যে মার্কেট ডিমান্ড, ইন্ডাস্ট্রি ডিমান্ডের সঙ্গে ইন্ডাস্ট্রিতে যে সাপ্লাই হয়, যোগ্যতার সাপ্লাই, স্কিলের সাপ্লাই, ম্যান পাওয়ারের ওভারঅল স্কিলের একটা বড় গ্যাপ আছে। যাতে করে হচ্ছে কি, এমপ্লয়ার, ইনভেস্টর, এন্টারপ্রেনিয়ার তার প্রতিষ্ঠান, বিজনেস অপারেট করবার জন্য এক ধরনের ক্যালিবার, এক ধরনের অ্যাবিলিটি, এক ধরনের স্কিল খুঁজছেন। আর জব সিকার, মার্কেটে অ্যাভেলেবল সাপ্লাই যেটা আছে, তারা হয়তো ডিফারেন্ট ধরনের যোগ্যতা, স্কিল নিয়ে বসে আছেন। তারাও চাকরি পাচ্ছেন না, আর এমপ্লয়ি পাচ্ছেন না। একটা গ্যাপ আছে এই স্কিলের ক্ষেত্রে, ডিমান্ড এবং সাপ্লাই অফ স্কিল, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ কোয়ালিটিতে। তাতে করে এই গ্রিভেন্সের জায়গাগুলো তৈরি হচ্ছে। তাহলে দুই পক্ষকেই রিয়েলিস্টিক হতে হবে এবং সমস্যা শুধু ফাইন্ড আউট করে বসে থাকলে লাভ নেই, সেটিকে সমাধানের রাস্তায় যেতে হবে। এবং দুই তরফকেও যে বললাম, রিয়েলিস্টিক হতে হবে এবং যেই রিসোর্স অ্যাভেলেবল আছে সেটিকে কাজের উপযোগী করে নেওয়াটাকেও একটা বিকল্প হিসেবে ভাবতে হবে। আর যারা জব সিকার, মার্কেটের সাপ্লায়ার, তাদেরকেও এই গ্যাপগুলো খুঁজে বের করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে স্কিলের গ্যাপটা আসলে কোথায়, ডিমান্ড সাপ্লাইতে। সেই ঘাটতিগুলোকে, গ্যাপের জায়গাগুলোকে পূরণ করে আনতে হবে। শুধুমাত্র হতাশ হয়ে, বিপ্লবী হয়ে দুই পক্ষেরই কিন্তু কোনো লাভ নেই। এটাকে একটু মনে রাখতে হবে। আরেকটা ছোট জিনিস বলি, আরেকটা গ্রিভেন্স পড়ছিলাম যে কর্পোরেটে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপিরিয়েন্সড এবং একটু এক্সপোজড, ভালো সার্ভিসেজ আছে, এ ধরনের লোকদেরকে বেশি প্রেফার করা হয়। এবং বিশেষত মূল গ্রিভেন্সটা ছিল যে লিডিং পজিশনগুলোতে, টপ পজিশনগুলোতে কেন ইয়াংদেরকে ব্রেক থ্রু দেওয়া হয় না কখনো। মানে মনোভাবটা কেন এরকম যে ইয়াংরা, বিগিনাররা
বা রিলেটিভলি যাদের সার্ভিসেস কম, এক্সপিরিয়েন্স কম, তাদেরকে কেন লিডিং পজিশনগুলো কখনো দেওয়া হয় না? সবসময় লিডিং পজিশনগুলো কেন সিনিয়রদের দিয়ে, বিশেষত বয়স্কদেরকে দিয়ে, অনেক দিন চাকরি করেছেন এমন লোকদেরকে সবসময় খোঁজা হয় কেন? স্পেশালিটিটা কি? ইয়াংদের লিডার হতে অসুবিধাটা কোথায়? ওয়েল, এই সবগুলোই হচ্ছে নদীর এপার ওপার থিওরির মতো। আমি সবসময় সব কিছুকে আপেক্ষিক দৃষ্টি দিয়ে বিচার করতে পছন্দ করি। কখনোই সব কিছুকে অ্যাবসোলুট একটা সাইড নিয়ে কথা বলাটা আমি উপযোগী মনে করি না। এই গ্রিভেন্স সপক্ষেও যুক্তি আছে এবং ডিমান্ডটা খুব ফেলে দেওয়ার মতো নয়। যেমন ধরেন জুকারবার্গ মাত্র 32-33 বছর বয়সে সে বিশ্বজোড়া বিশাল একটি প্রতিষ্ঠানের ফাউন্ডার, সিইও, ওনার কি হতে পারেননি? পেরেছেন। এবং সারা দুনিয়া জুড়েই অল্প বয়সীদের প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠানকে বিশাল করে ফেলা বা বিশাল প্রতিষ্ঠানের মালিক হওয়া এবং নিজে শুরু করে, উত্তরাধিকার সূত্রের কথা বলছি না, অথবা বড় প্রতিষ্ঠানের সিইও লেভেলে চলে যাওয়ার নজির কি নেই? আছে, অনেক আছে। এখন আমার মনে পড়ছে আমাদের এখানেই সম্ভবত খুব অ্যাডোসেন্ট একটা ছেলে, সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছে। আমি অবশ্য অত গভীরভাবে দেখতে পারিনি বিষয়টি, চলমান অবস্থায় একটু দেখেছিলাম। তো হচ্ছে কিন্তু ইয়াংরা, রিলেটিভলি ইয়াং যারা, তারা যে বিশেষত বয়সী ইয়াং, তারা যে টপ পজিশনে যেতে পারছেন না বা তাদেরকে টপ পজিশনে দিলে পারফর্ম করতে পারছেন না, পারফর্ম নিয়ে একটু পরে আরেকটা বিষয় বলব, তা কিন্তু না, করছেন। এখন তাহলে ইয়াংদেরকে গণহারে টপ পজিশনে কেন নেওয়া হবে না? কেন বুড়োরাই সবসময় টপ পজিশন দখল করে রাখবেন? এই তো গ্রিভেন্স। ওয়েল, পৃথিবী কিন্তু একটা গড়পড়তা নিয়মে চলে। এখানকার সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সেট আপ, ফাইন্যান্সিয়াল সেট আপ, ইকোনমি, পলিটিক্স একটা গড়পড়তা প্রথা মেনে চলে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে চলে। তো সাধারণত আমাদের কিন্তু হিউম্যান বিইং হিসেবে, হিউম্যান সোসাইটির সবখানি অভিজ্ঞ এবং পরীক্ষিত বিষয়টার কদর বেশি। দেখেন, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সবখানি আমরা পরীক্ষিত, অভিজ্ঞ, এরকম সব কিছু খুঁজি এবং অফকোর্স ম্যাচিউরিটি খুঁজি সব কিছুতে। অভিজ্ঞতা এবং দক্ষতা যেমন আছে, যোগ্যতা যেমন আছে, মূল্য আছে, এর সাথে ম্যাচিউরিটি বিষয়টা এসে যায় কিছু কিছু জায়গাতে। দেখুন, এই যে এখন সবাই আমরা আমের সিজন যাচ্ছে, আম নিয়ে পড়ে আছি, গোটা ফেসবুক। এই আম যখন ছোট ছিল তখনও তো সে আম ছিল। আমরা কি তখন খেতাম? পাকা আম যতটা আমরা পছন্দ করি, কাঁচা আম কি ওইভাবে পছন্দ করি? মনে হয় না। পাকা আমের যেই চাহিদা, কেন? ম্যাচিউরিটি। ধরুন আমরা ইভেন যখন একটি রিক্সাতে উঠতে চাই, তখনও কিন্তু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, আপনি কতদিন ধরে রিক্সা চালান? অর্থাৎ সে এটাতে অভিজ্ঞ কিনা, ম্যাচিওর্ড কিনা। একটা বাচ্চা ছেলের রিক্সাতে আপনি উঠতে চাইবেন? চাইবেন না। কিন্তু আপনার মনে করুন একটি গাড়ি আছে, আপনি ড্রাইভার খুঁজছেন, তো ড্রাইভিং, গাড়ি চালানো কিন্তু মাত্র 6 মাস 9 মাস চালালেই হয়ে যায়, যথেষ্ট। কিন্তু আমরা কি খুঁজি? আপনি কতদিন ধরে গাড়ি চালান? প্রথমেই কিন্তু এই প্রশ্নটি করি। কেন করি? টাইম, সময় এবং বয়স, অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে যেতে কিন্তু আমাদের ভিতরে একরকম ম্যাচিউরিটি আসে। সময়ের সাথে অভিজ্ঞতা যেমন হয়, অভিজ্ঞতার সাথে দক্ষতা বাড়তে থাকে, একই সাথে আরেকটা জিনিস আছে ম্যাচিউরিটি। তো কর্পোরেটে, বিজনেস অর্গানাইজেশনে কিছু কিছু ক্ষেত্রে এই ম্যাচিউরিটিটা, কিছু কিছু পজিশনে ম্যাচিউরিটিটা একটা ফ্যাক্টর, যে কারণে ওখানে ইয়াংরা দক্ষ, ক্যালিভার্ড হলেও ম্যাচিউরিটি বিষয়টা কিন্তু বয়সের আগে আসে না। এই ম্যাচিউরিটি রক্ষা করবার জন্যই দেখা যায় যে ইয়াংদেরকে ওই পজিশনগুলোতে বসানো হয় না। বিষয়টা নিয়ে নিশ্চয়ই আরও কথা বলা যায়, আজকে আর এটা নিয়ে আরও ডিটেইলে যাচ্ছি না, অন্য কখন হয়তো কথা বলা যাবে। আরেকটা বিষয়,
আমরা যখন জব সার্কুলার দিই, তো সাধারণত এমপ্লয়াররা অনেক ডিটেইলে দিয়ে দেন কীরকম প্রার্থী খুঁজছেন, কীরকম প্রার্থীরা অ্যাপ্লাই করবেন, কীরকম প্রার্থীদেরকে তারা সিলেক্ট করবেন বলে দেয়া থাকে। মোটামুটি ট্রান্সপারেন্টলি চাওয়া এবং পাওয়ার বিষয়গুলো বলে দেয়া থাকে। তারপরে দেখা যায় যে আমরা অ্যাপ্লিক্যান্টরা এগুলোকে ইগনোর করেই অ্যাপ্লিকেশন পাঠাতে থাকি। অনেকটা আন্দাজে ঢিল ছোড়ার মতো, ভাগ্য পরীক্ষার মতো, দেখা যাক লেগে যায় কিনা, আমার তো এরকম নাই, দেখি হয় কিনা, বা সব মেনে তো করে দেখেছি, তাতেও কোনো লাভ হয় না, এত সিরিয়াস হবার দরকার নেই, অ্যাপ্লাই করে বসে থাকি। দেখা যায় কি রিকোয়ারমেন্ট এবং গিভেন ইনস্ট্রাকশন কোনোটার সঙ্গেই মিল না রেখে সমানে অ্যাপ্রোচ করা হতে থাকে জবের। এবং সবচেয়ে মজার বিষয় হয় কি, আমি যখন সার্কুলার দিই, আমি ইদানিং বাংলাতে সার্কুলার দিই এবং অনেক ডিটেল, প্রায় 3-4 বছর এক্সপেরিমেন্ট করতে করতে একটা সার্কুলেশনের একটা প্যাটার্ন ঠিক করেছি, এটা দিই। মুশকিল হয় কি, জব সার্কুলার দিয়ে অ্যাপ্লিক্যান্ট খুঁজতে অ্যাপ্লিক্যান্ট আসে না, কিন্তু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমাকে যারা ফলো করেন আমি বলবো যে জব সার্কুলারে আমরা অ্যাপ্লিক্যান্ট খুঁজি, আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট দিন, আপনার ক্যান্ডিডেটটা দিন। ফ্রেন্ড রিকোয়েস্ট খুব জরুরি কিছু না, আমাদের ফ্রেন্ড হওয়া জরুরি না। আর যদি কেউ মনে করেন যে টেকনিক্যালি ফেসবুক কানেক্টিভিটি বা লিঙ্কডইন কানেক্টিভিটি না থাকলে তো ইনবক্স করা যায় না, আমি বলবো যে আমি মাঝে মাঝে আমার ইভেন স্প্যাম ইনবক্সও চেক করি, মিস হয়ে যাবার সুযোগ খুবই কম, একটু দেরিতে হলেও করি। সো ফ্রেন্ড রিকোয়েস্ট না, আমরা সার্কুলেশন দিলে আমাদেরকে ক্যান্ডিডেট পাঠান, আপনার ক্যান্ডিডেট চারটাকে পাঠান। 4 নম্বর বিষয়টা বলি, একটু আগে বলছিলাম না যে পারফরমেন্স নিয়ে বলবো, যে ইয়াংরা ওখানে পারফর্ম করতে পারেন কিনা। প্রতিষ্ঠানগুলোর নিশ্চয়ই ক্ষোভ আক্ষেপ থাকে, কর্মী পারফর্ম করছে না, তার পারফর্মার সংখ্যা কমে যাচ্ছে, প্রতিষ্ঠানের পারফরমেন্স নেমে যাচ্ছে, ব্যক্তির পারফরমেন্স নেমে যাচ্ছে, এই নিয়ে টানা পড়েন। কর্মী বলছে না আমি তো পারফর্ম করি, কে বলেছে আমি পারফর্ম করি না, আবার বস এমপ্লয়ার বলছেন না পারফর্ম করতে পারছে না। প্লাস ওই যে বললাম ইয়াংরা টপ লিডিং পজিশনগুলোতে পারফর্ম করতে পারবে কিনা একটা সংশয় কাজ করে। দুই দিকের সেন্টিমেন্টটাকে মাথায় নিয়ে যদি বলি, আমরা কি আসলে একদম প্রথমে যেটা বলেছি যোগ্যতা, কীরকম যোগ্যতা এমপ্লয়ার খোঁজে যে এই শত শত মানুষকে রিজেক্ট করে দিচ্ছে, যোগ্য লোক পাচ্ছি না বলে গ্রিভেন্স প্রকাশ করছে, এই যোগ্যতাটা কি? আরেকটা হচ্ছে যে পারফরমেন্স করছে না, পারফরমেন্সটা আসলে কি? মজার বিষয় হলো আমি একবার কাগজে কলমে খোঁজ করার চেষ্টা করেছি পারফরমেন্সের বাংলা কি। আনফর্চুনেটলি আমি পারফরমেন্স এই শব্দটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট বাংলা চারপাশ থেকে খুঁজে বের করতে পারিনি, অনেকের সাহায্য নিয়েও পারিনি। অনেকগুলো বাংলা বলেছে, কর্মদক্ষতা, কর্মকুশলতা, কর্মযোগ, কর্মস্পৃহা, অনেক কিছু। ফাইনালি দেখা গেছে কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না। তো দেখেন পারফরমেন্সের বাংলাটাই তো আমরা ঠিক করে উঠতে পারিনি। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ, আপনাদের যদি জানা থাকে চ্যালেঞ্জ এবং পারফরমেন্স এর অ্যাপ্রোপ্রিয়েট বাংলা কী হতে পারে আমাকে একটু জানাবেন ইনবক্স করে। তো যেটা বলছিলাম যোগ্যতা এবং পারফরমেন্স নিয়ে এই যে আমাদের টানাপোড়েন, এমপ্লয়ি টানাপোড়েন, ইয়াং সিনিয়রদের টানাপোড়েন, বলা হয় সিনিয়ররা ইয়াংদেরকে জায়গা ছেড়ে দিতে চান না যাতে তাদের জায়গাগুলো দখল না হয়ে যায়। ভাই জায়গা দখল এটা একটা ন্যাচারাল স্পন্টেনিয়াস ব্যাপার, যোগ্য লোকেরা এমনিতেই জায়গা দখল করে নেবে, কেউ এটাকে আটকে রাখতে পারবে না, কোনো দিনই পারেনি, এটা একটা পাহাড়ি ঢলের মতো, সে তার জায়গা করে নেবে। তো কথা না বাড়িয়ে বলি, এই যে যোগ্যতা পারফরমেন্স নিয়ে গ্রিভেন্স, আমরা কি এই যোগ্যতা এবং পারফরমেন্স একে ডিফাইন করে দিতে পেরেছি সবার জন্য যারা আমার প্রতিষ্ঠানে কাজ করতে আসবেন, বা আমি এইচআর হিসেবে যাদেরকে সিলেকশন বোর্ডে ডাকছি, অ্যাসেস করছি, পারফরমেন্স অ্যাসেসমেন্টের সময় আমরা যাদেরকে পারফরমেন্স ইভ্যালুয়েট করতে বসছি, এই এমপ্লয়ীদের বা বাইরে থাকা উড বি এমপ্লয়ীদের এক্সপেক্টেড কোয়ালিফিকেশন, এক্সপেক্টেড কম্পিটেন্সি, এক্সপেক্টেড স্কিল
সব মিলিয়ে আমি যোগ্যতা হিসেবে কোন কোন বিষয়কে, কতটুকুন যোগ্যতা থাকাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করব, কোনটা কোনটা আমার কাছে যোগ্যতা, মানে ডেফিনিশন অফ যোগ্যতা আমার কাছে কি অ্যাজ অ্যান এমপ্লয়ার, অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার, অ্যাজ এ এইচআর প্রফেশনাল। যোগ্যতা আমাদের কাছে কি, কোনটাকে আমরা যোগ্যতা বলে অ্যাকসেপ্ট করব, সেটি কি আমরা খুব সুন্দর করে ডিফাইন করে দিতে পেরেছি, এবং সেটি কি আমরা আমাদের ফিজিবল সাপ্লাই ইন দ্য মার্কেট জব সিকারদের, সেখানে কি আমরা মোটামুটি জানিয়ে দিতে পেরেছি আমাদের কাছে যোগ্যতা হলো এই জিনিস। তা না হলে কিন্তু এই গ্যাপটা থেকেই যাবে, টানাপোড়েন থেকেই যাবে। যোগ্যতাকে ডিফাইন করে দিতে হবে। আমি গত 7 দিন যোগ্যতা, কম্পিটেন্স, এটা নিয়ে অনেক লম্বা সময় ধরে কাজ করছিলাম। আমাদের সব ফিজিবল জব সিকারদের জন্য আমাদের কাছে ডিফাইন করা যোগ্যতা কি হবে সেটার একটা নেচার নির্ধারণের কাজ করছি, এবং স্পেসিফিক ম্যাট্রিক্স বেসড ম্যাট্রিক্স থাকবে, ডেফিনিশন থাকবে, এবং যোগ্যতা পরিমাপের নির্দিষ্ট একক থাকবে, যোগ্যতা পরিমাপের নির্দিষ্ট মেথড থাকবে। এবং আমি চেষ্টা করছি যে এই যে অ্যাসেসররা বসেন, ইন্টারভিউরা বসেন, তাদের পার্সোনাল জাজমেন্ট টু ফাইন্ড দ্য যোগ্যতা, কম্পিটেন্স, সেটা যেন যতটা সম্ভব হিউম্যান কনসিয়েন্স থেকে বের করে ম্যাট্রিক্স নির্ভর করা যায়, যাতে ম্যাট্রিক্স নির্ভর করা যায়, যতটা সম্ভব গাণিতিক অ্যাপ্লাইড এক্সারসাইজের ভেতরে নিয়ে আসা যায়, চেষ্টা করছিলাম। হয়তো সেটা শেয়ার করবার মতো হলে আমি শেয়ারও করে দিব। আরেকটা দিক হচ্ছে পারফরমেন্স। আমরা কি পারফরমেন্সের প্যারামিটার ডেফিনিশন ঠিক করে দিতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেই না। হায়ার করে আমরা এমপ্লয়িকে অনবোর্ড করে দিই এবং এক্সপেক্ট করে সে পারফর্ম করবে, কিন্তু পারফরমেন্স হিসেবে আমি প্রতিষ্ঠান, এমপ্লয়ার, এইচআর, বস, পারফরমেন্স হিসেবে আমি কোনটাকে বিবেচনা করি, আমার কাছে পারফরমেন্স কি, সেটি কি আমি আসলে আগে লিখিতভাবে সুস্পষ্টভাবে ডিফাইন করেছি, ডিজাইন করে দিয়েছি, দিস ইজ পারফরমেন্স। আর সেই পারফরমেন্স আবার অ্যাসেস করবার জন্য ইন্ডিকেটর, কখনো যেটাকে আমরা কেপিআই বলি, আমরা কি সেটি সেট করতে পেরেছি সবার ক্ষেত্রে, সব ধরনের এমপ্লয়ের ক্ষেত্রে, সব ডিপার্টমেন্টের জন্য? আরেকটা হচ্ছে সেই কেপিআই পারফরমেন্স রেকর্ড করবার জন্য সায়েন্টিফিক, অ্যাপ্লাইড, অ্যাপ্রোপ্রিয়েট কোনো পন্থা, ডেটাবেস, মেকানিজম কি আমরা তৈরি করেছি? আমার মনে হয় এই দুটো ক্ষেত্রেই, যোগ্যতা ডিফাইন করা এবং যোগ্যতা নিরূপণ করা, এবং অফকোর্স যোগ্যতার মূল্য দেয়া, আবার এদিকে পারফরমেন্সকে ডিফাইন করা, পারফরমেন্স অ্যাসেস করবার উপযুক্ত পন্থা, এবং পারফরমেন্সের ইন্ডিকেটর, রিকোয়ার্ড পারফরমেন্সগুলো সম্পর্কে এমপ্লয়িকে জানানো যে এটা কিন্তু আপনার পারফরমেন্স। এই কাজগুলো আমরা করার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছি, এটা সত্যি। তো আমি যদি কাউকে যোগ্যতার ডেফিনিশন ঠিক করে না দিয়ে বলে যে তুমি তো যোগ্য না, এটা কিন্তু ঠিক হবে না। একই সাথে পারফরমেন্সের প্যারামিটার, পারফরমেন্সের স্বরূপ আমি যদি এমপ্লয়িকে বলে না দিয়ে, দেখিয়ে না দিয়ে, বুঝিয়ে না দিয়ে বলি যে পারফর্ম করছেন না, সেটাও কিন্তু ঠিক হবে না। তো ভালো থাকুন, বৃষ্টি উপভোগ করুন আজকে। আর যারা ক্যারিয়ার বা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বা যে কোনো কাউন্সেলিং নিয়ে আমার সাথে কানেক্ট হতে চান, অ্যাপ্রোচ করতে চান, তারা আমার ক্যারিয়ার গ্রুপ আছে, ক্যাম্প, ক্যারিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট প্রফিসিয়েন্সি, সেখানে অ্যাপ্রোচ করতে পারেন, এই গ্রুপের মেম্বার হতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে অথবা লিঙ্কডইনে। আমি চেষ্টা করব আপনাদের আরও কোনো তথ্য লাগলে, আরও কোনো বিশ্লেষণ লাগলে আমার মতো করে বলতে, বা আমি যদি নাও পারি, আমার যারা মেন্টর আছেন, আমার যারা সুহৃদ আছেন, তাদের থেকে হলেও আমি আপনাকে উত্তর পাইয়ে দিতে চেষ্টা করব। এই কাজটা আমি খুব পছন্দ করে করি। তো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার হেলথ প্রোটোকল মানতে থাকুন। ধন্যবাদ।